আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি দুঃখিত, আমাদের একটু আগের লাইভটাতে সাউন্ডের সমস্যা হচ্ছিল হঠাৎ করে, তো আমি চিন্তা করলাম যে একটু ফিক্স করে তারপর ক্লাস শুরু করি। আই গেস তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। তোমরা কারা কারা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আমাকে একটু করে কমেন্ট করে জানাই দিতে হবে, তাহলে ভাইয়া খুব দ্রুত স্টার্ট করতে পারবো। একটু আমাকে জানাই দিতে হবে যে তোমরা সবাই ক্লাসটা করতে পারতেছো এন্ড আমাকে দেখতে পাচ্ছ। যদি তোমাদের এন্ড থেকে ওকে থাকে তাহলে ভাইয়া স্টার্ট করে দেব, ঠিক আছে? একটু ভাইয়াকে জানাইতে হবে যে ভাইয়া আমরা শুনতে পাচ্ছি আপনাকে ক্লিয়ারলি এন্ড আপনাকে দেখতেও পাচ্ছি, ঠিক আছে? জলদি করে ভাইয়াকে জানাই দাও যে তোমরা ভাইয়াকে শুনতে এবং দেখতে পাচ্ছ। আজকে আমরা চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই জিনিসটা নিয়ে আলোচনা করব। and also I would highly request all of you to share this video with your classmates. জলদি করে সবাই সবার সাথে শেয়ার করে দাও। আজকে আমরা কলেজ লাইফের প্রথম আইসিটি পড়ছি, ঠিক আছে? অফিসিয়ালি তোমরা হয়তো এখনো কোনো পেইড কোর্সে ভর্তি হও নাই বা কলেজে তো ভর্তিই হও নাই, সো ওই জায়গাটাতে আমাদের লাইফের প্রথম একটা আইসিটি ক্লাস কলেজ লাইফে। আমি আশা করি তোমরা সবাই ক্লাসটা দেখবা এন্ড অলসো তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবা। একটু কারা কারা পরিচিত ফ্রেন্ডরা আছে কমেন্টে মেনশন করে দাও, সো দ্যাট সবাই চলে আসে। আর আমরা এখন যেহেতু সাউন্ডটা ওকে, পারফেক্টলি ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। শুরুতে আমাদের ক্লাসের উদ্দেশ্য কি, আমরা কেন এই ক্লাসগুলো করছি এবং এই ক্লাসগুলো করলে আলটিমেটলি আমাদের উপকার কি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, তোমরা যেহেতু কেউই জানো না, সবাই কলেজ লাইফে নতুন, প্রথমত তোমাদের এই আইসিটির মধ্যে 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পরিচিতিমূলক, ওখানে তেমন বেশি কিছু নাই, খুবই নর্মাল জিনিসপত্র। অ্যান্ড দেন চ্যাপ্টার 2, ওখানে তোমার বেসিক জিনিসপত্র আছে, যে ডেটা কমিউনিকেশন কি, কিভাবে ডেটা আদান প্রদান করা যায়, ওইখানে মুখস্থ টাইপের জিনিসপত্র বেশি। দেন তোমার চ্যাপ্টার 3 আছে, দ্যাট ইজ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং এবং এখানে সবাই অনেক মজা পায়, অনেক মজা করে ক্লাস করে, বোঝার অনেক কিছু আছে এবং খুব সহজেই পারা যায়। এটা খুব ইন্টারেস্টিং। এখানে ম্যাথও আছে, আইসিটি বাট ম্যাথ আছে, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং এটা সবচেয়ে মজার চ্যাপ্টার শুরুর দিকে। দেন তোমার চ্যাপ্টার 4 আছে, যেখানে তুমি এইচটিএমএল শিখবা, ওয়েব পেজ বানানো শিখবা, কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়, তোমার না নিজের নামের একটা ওয়েবসাইট বানায় ফেলবা, ঠিক আছে? ছবি অ্যাড করবা, ভিডিও অ্যাড করবা, ফর্ম অ্যাড করবা, ঠিক আছে? অ্যান্ড ওই জিনিসগুলো করতে করতে দেখবা ওয়েবসাইটের প্রতি তোমার একটা আগ্রহ জন্মাতে পারে। অ্যান্ড ফাইনালি চ্যাপ্টার 5 আছে, যেটা প্রোগ্রামিং। তোমরা অলরেডি আই গেস কিছু প্রোগ্রামিং সম্পর্কে জানো, বাট তোমরা চ্যাপ্টার 5-এ সি প্রোগ্রামিংটা একটু ডিটেইলসে শিখবা, ঠিক আছে? যেখানে প্রোগ্রামিং, অ্যাকচুয়াল প্রোগ্রামিং যেটা হয় সেটা তুমি শিখবা। দেন চ্যাপ্টার 6 আছে, যেখানে তুমি ডেটাবেস রিলেটেড কাজগুলো করবা। ডেটাবেস বলতে তোমার কম্পিউটারের ওয়েবসাইটের ইনফরমেশন গুলো তো কোথাও স্টোর আছে, কোথাও সেভ করা আছে, কিভাবে সেভ করা থাকে, কিভাবে ডেটাগুলো ওয়েবসাইটে আসে, ওই জিনিসগুলো তুমি চ্যাপ্টার 6-এ শিখবা। তাহলে ওভারঅল আমি যদি বলি তোমাদেরকে, তোমাদের আইসিটির মধ্যে 6টা চ্যাপ্টার আছে। যে 6টা চ্যাপ্টারের মধ্যে তুমি বলতে পারো যে তোমার চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি বললাম? চ্যাপ্টার 1 যেটা আছে তোমার, চ্যাপ্টার 1, এটা খুবই বেসিক। এটার মধ্যে তুমি জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই, রিডিং পড়বা আর হালকা মুখস্থ করবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? খুবই সিম্পল। চ্যাপ্টার 2 যেটা আছে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 এর মধ্যে কি বললো, ডেটা কমিউনিকেশন রিলেটেড জিনিসপত্র। ওইটাও যেটা আছে, রিডিং পড়তে হবে খুব ভালো করে, প্লাস মুখস্থ করা লাগবে। এইটা মোটামুটি পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্ট, মিডিয়াম
লেভেল অফ ইম্পর্টেন্স, ঠিক আছে। দেন চ্যাপ্টার 3 আছে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এখানে ম্যাথ আছে, ম্যাথ থাকবে, তারপর আঁকা আঁকি থাকবে, এখানে আঁকা আঁকি থাকবে, এবং তোমার বলতে পারো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, এবং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অনেক এই চ্যাপ্টারটা। তোমরা যারা আইসিটি পড়তেছো দেখবা যে চ্যাপ্টার 3টাই সবার আগে পড়ো। আচ্ছা, আমাদের সাথে অলরেডি 9 জন তোমরা দেখতেছো। আই উড রিকোয়েস্ট ইউ, প্লিজ প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। প্রথম ক্লাস, কি কি পড়তেছি না পড়তেছি এত মাথার ভিতরে কিছু ঢুকাবো না, খুব সহজ জিনিসপত্র দেখাবো, এবং তোমার মনে হবে যে আইসিটিতে তুমি কেন পড়তেছো বা কি পড়তে চাও, কেন আইসিটি তোমার জন্য লাগবে, এই জিনিসটা জানাবো আজকে, ঠিক আছে। খুবই সিম্পল, এখানে কমপ্লিকেটেড কিছু জিনিসপত্র তোমাদের শেখাবো না। সো চ্যাপ্টার 3টা বললাম, ম্যাথ করা লাগবে এবং কিছু আঁকাআঁকি করা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 4 কি বললাম, এটাতে এইচটিএমএল আছে, মানে ওয়েবসাইট রিলেটেড কাজ। হ্যাঁ, ওয়েবসাইট কিভাবে বানাবা, ওয়েবসাইট কিভাবে বানাবা, এই জিনিসপত্রগুলো শিখবা। সো এটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট মোটামুটি, এবং ইজি, এটা খুব ইজি, ইজি প্লাস ইন্টারেস্টিং। চ্যাপ্টার 4 এর নাম কি বলতো? চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ, চ্যাপ্টার 3 হচ্ছে নাম্বার সিস্টেম। দেন চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5-এ তুমি প্রোগ্রামিং করবে, অ্যাকচুয়াল প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামিং করার জন্য কি কি করা উচিত সেটা করবা, ঠিক আছে। এবং এটা হচ্ছে প্রোগ্রামিং বলতে সি ল্যাঙ্গুয়েজ তোমরা শিখবা, সি একটা ভাষা শিখবা, যেমন বাংলা ভাষা একটা, ইংরেজি ভাষা একটা ভাষা, এরকম যত ভাষা আছে তুমি একটা কম্পিউটারের সাথে কথা বলার জন্য একটা ভাষা শিখবা, সেটা হচ্ছে সি, ভাষাটার নাম হচ্ছে সি। এটাও খুব ইন্টারেস্টিং, এবং এটা ইন্টারেস্টিং প্লাস হচ্ছে বলতে পারো যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট প্লাস ইন্টারেস্টিং। তো আমি আর লাস্টে বললাম চ্যাপ্টার 6 নামে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6 যেটা হচ্ছে তোমার ডেটাবেস। সো এই হচ্ছে পুরো তোমার ডেটাবেসটা মোটামুটি ইম্পর্টেন্ট, এসকিউএল টাইপের কিছু জিনিসপত্র দেখবে এখানে, মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মিডিয়াম লেভেল অফ ইম্পর্টেন্ট। তো তোমার কলেজ লাইফে তুমি সবচেয়ে বেশি সময় দিবা বা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগবে তোমার কাছে দুইটা চ্যাপ্টার, এক হচ্ছে চ্যাপ্টার 3, আরেক হচ্ছে চ্যাপ্টার 5। আর চ্যাপ্টার 4ও অনেকে পড়তে চায়, চ্যাপ্টার 4ও অ্যান্সার করতে চায়, চ্যাপ্টার 4ও মোটামুটি সহজ, একদমই সহজ। তো চ্যাপ্টার 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টারই মূলত তোমার আইসিটিতে লাগবে, এবং দেখবা এই তিনটা চ্যাপ্টার পুরো 2 বছর, 2 বছর না 1.5 বছর, কলেজ লাইফ তো আসলে 2 বছর না, কলেজ লাইফ কিন্তু মাত্র 1.5 বছর। হ্যাঁ, আরো কম পাওয়া যায় সময়। সেক্ষেত্রে এই তিনটা চ্যাপ্টার যদি পড়তে পারো তাহলেই বলা যায় তোমার আইসিটিতে তুমি মিনিমাম 70% মার্কস এমনিতে উঠে ফেলতে পারবা, বাকি 1 to 6 অল্প অল্প করে পড়লেই তোমার এ প্লাস নিশ্চিত। তাহলে আইসিটি কিন্তু খুবই খুবই সহজ একটা মানে সাবজেক্ট, কম্পেয়ার টু ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো করতে করতে তোমার জান প্রাণ বের হয়ে যাবে। প্রতিদিন তুমি একটু একটু করে যদি পড়ো আইসিটিটা, তাহলেই দেখবা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। অনেকে তোমরা বিভিন্ন জায়গায় যুক্ত হবা, অনেকে হয়তো প্রাইভেটও পড়বা আইসিটি, বা বিভিন্ন জায়গায় গিয়ে কোর্সও করবা, বাট আমার মনে হয় তোমরা যদি পার্সোনালি নিজে নিজে বাসায় অল্প অল্প করে সময় দাও, বেসিকটা বুঝো এবং আস্তে আস্তে আগায় যাও, দেখবা যে তোমার জন্য আইসিটিটা একদমই পান্তা ভাত হয়ে যাবে, ঠিক আছে। আইসিটি নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আইসিটি তোমার সুন্দর মতো করে সময়ের মধ্যেই দেখবা হয়ে যাবে, ঠিক আছে। অনেকে জয়েন করতেছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আজকে প্রথম ক্লাস, আমি বেশি পেঁচাবো না, আমি পেঁচানোর মানুষও না, আমি দ্রুত পড়াইতে চাই সবকিছু, এবং কম কথা বলে বেশি আউটপুটের মানুষ আমি। বাট যেহেতু প্রথম ক্লাস, আমি চাই সবাই একটু বুঝে কমিউনিকেট করো আমার সাথে, ভাইয়ের সাথে। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করো, আইসিটির ওভারঅল যে কোনো কিছু জানতে চাইলে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো। ভাইয়ার পরিচয় হচ্ছে, ভাইয়া এসিএস ফিউচার স্কুলের সিটিও হিসেবে আছি। ভাইয়া বুয়েট সিএসসি তে পড়াশোনা করেছি, 2015-এর ব্যাচ। অ্যান্ড ভাইয়া কোডার ভাইয়ের ফাউন্ডার, কোডার ভাই যেখানে আমরা প্রোগ্রামিং শেখাই, ওয়েব ডেভেলপমেন্ট শেখাই, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখাই। অ্যান্ড ভাইয়া বাইনারি স্কুলেরও
ফাউন্ডার। ভাইয়া 10 মিনিট স্কুলে ছিলাম অনেক দিন। 10 মিনিট স্কুলে অনেকগুলো কোর্স করিয়েছি, অ্যান্ড ফিজিক্স, ম্যাথ, আইসিটি সবগুলো সাবজেক্টে পড়িয়েছি। অ্যান্ড ভাইয়া বর্তমানে এখন তোমাদের জন্য ইন্টারে শুধুমাত্র আইসিটি নিয়ে মূলত কাজ করছি। এর পাশাপাশি আমার কেতাবউদ্দিনের মাথা নষ্ট ম্যাথ সিরিজ নামে একটা সিরিজ আছে, যেটা ইউটিউবে তোমরা বাইনারি স্কুল লিখে সার্চ করলে পাবা, বা মাথা নষ্ট ম্যাথ লিখে সার্চ করলেও পাবা, যেখানে কেতাবউদ্দিন স্যার তোমাদের কলেজ লাইফের ম্যাথের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার বই, অনেকগুলো রাইটারের বই আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, যারা ইঞ্জিনিয়ারিং চুজ করতে চায়। সো তাদের জন্য কেতাবউদ্দিন স্যারের বই অনেকটা মাস্ট, অনেকে বলে। সো ওই কেতাবউদ্দিন স্যারের বই সবগুলো ম্যাথ আমি ধরে ধরে একটা একটা করে সমাধান করে দিয়েছি। ইউটিউবে জাস্ট মাথা নষ্ট ম্যাথ লিখে সার্চ করলেই তোমরা কেতাবউদ্দিন স্যারের বইয়ের, যারা পড়াশোনা শুরু করেছো অলরেডি, অনেকে আগায় থাকতে পছন্দ করো, তারা কিন্তু আমার ওই ফ্রি ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, ওকে, চলো লেটস গেট ব্যাক টু আওয়ার ক্লাস। আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি, কি করি, কোথায় করি, ইউটিউবে করি, কোন কোন প্ল্যাটফর্মের সাথে যুক্ত বলে দিয়েছি। এখন আমরা আমাদের আইসিটিতে চলে আসি। তাহলে চ্যাপ্টার 3 পড়বো, 4 পড়বো, 5 পড়বো। চ্যাপ্টার 3তে কি শিখবো ভাইয়া? চ্যাপ্টার 3তে শিখবো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আবার কি জিনিস ভাইয়া? এই যে সংখ্যা, আমরা 1 2 3 4 5 যা বলতেছি প্রত্যেকটা হচ্ছে একটা করে সংখ্যা। এই সংখ্যা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। আজকের ক্লাসে কিন্তু তুমি সংখ্যা পদ্ধতি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, তোমার লাইফের কলেজের প্রথম আইসিটি ক্লাস। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল, আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবা তোমরা। প্রথমত তোমরা বলতে পারো যে কলেজের একটা প্রথম প্রশ্ন যে ভাইয়া অনেক রাইটারের বই আছে, কোন রাইটারের বই পড়বো? প্রথমত হচ্ছে, যদি আমার সাজেশন ফলো করতে চাও, ভাইয়া উড হাইলি রিকোয়েস্ট তোমরা মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করবা। মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করবা। ঠিক আছে, এই বইটা খুবই খুবই ভালো। এছাড়া বোর্ডের বইও আছে তোমাদের, তোমাদের একটা বোর্ডের বইও আছে, সেই বোর্ডের বইটা ফলো করতে পারো। বোর্ডের বইটা খুব সহজ, ওটা আমি ফলো করতে বলি না অতটা। এরপর মুজিবুর রহমান স্যারের বই আছে, মুজিবুর রহমান স্যারের বই। ঠিক আছে, মুজিবুর রহমান স্যারের বই, মুজিবুর রহমান স্যারের বইটা অত ভালো, বাট আমার কাছে ফার্স্ট চয়েস হচ্ছে আমাদের মাহবুবুর রহমান স্যারের বই। এটাতে খুব সুন্দর করে লেখা আছে, আমি তোমাদেরকে একটা পিডিএফও দিয়ে দিব। আমার কাছে একটা স্যারের বইয়ের একটা পিডিএফ আছে, ওই পিডিএফটা দিও তোমরা। এখন যেহেতু অনেকে বই কেনো নাই, ওই পিডিএফটা দিয়ে কাজ চালাতে পারবা। ঠিক আছে, আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে স্যারের বইয়ের একটা পিডিএফ যেটা আমার কাছে আছে, এবং এই পিডিএফটা কিন্তু দাগানো পিডিএফ। তার মানে তোমার কোন কোন লাইন ইম্পর্টেন্ট, ওই লাইনগুলো কিন্তু এখানে মার্ক করা আছে। তো তোমরা চাইলেই খুব সহজে এখান থেকে দেখে দেখেই বুঝে ফেলতে পারবা যে কোন লাইনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোন লাইনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ না। এটা আমার মনে হয় তোমার জন্য খুবই কাজে লাগবে। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, কোনো টেনশন নাই, যারা বই কিনো নাই কোনো টেনশন নাই। আর কোন বই কিনতে পারো? মাহবুবুর রহমান স্যারের বইটা কিনবা, খুবই ভালো একটা বই। আর বোর্ডের বই আছে আমার কাছে পিডিএফ, তোমরা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবা। আমি তোমাদের বোর্ডের বইটাও দিয়ে দিব। ঠিক আছে, বোর্ডের বইয়ের পিডিএফটা আমার কাছে আছে, দুইটাই আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে ভাইয়া আমরা যারা কলেজে উঠলাম, প্রথমত কোন রাইটারের বইটা ফলো করতে পারি ভাইয়া? বোর্ডের বইটা ফলো করবোই, সাথে মাহবুবুর রহমান স্যারের বইটা আমরা ফলো করব। ঠিক আছে, বইটাতে খুব সুন্দর করে আইসিটি জিনিসপত্রগুলো লিখা আছে, দেখবা ভাই যেটা বলছি পড়লে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, আমাদের সাথে অনেকে জয়েন করছো, জয়েন করতে থাকো। আমরা আগে বেসিক জিনিসপত্রগুলো পড়ার চেষ্টা করি। ঠিক আছে, আমরা যা যা পড়ছিলাম সেই জিনিসগুলো পড়ি। ওকে, সো আমাদের এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটাও একটু বলে ফেলি ছোট করে। আমাদের এই পুরো প্রোগ্রামের আন্ডারে আমরা 10টা ক্লাসকে ডিজাইন করেছি। এই 10টা ক্লাস আমরা 10 দিন নেব। কবে কবে? আজকে 5 তারিখ 10:30টায় ক্লাস শুরু হয়েছে, এরপর 9 তারিখ, 11, 13, 15, 21, 23, 25, 27, 28, খুব সুন্দর করে গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাসগুলো আমি স্কেডিউল করেছি। এই টাইমে ক্লাসগুলো করলে তোমার নিজের কাছেও খুব আরামদায়ক ভাবে, বসে আছো, ঈদের সময় ভালো লাগছে না, ঈদের পর দিন জাস্ট খুলে ভাইয়ের ক্লাসগুলো একটু দেখবা যে আইসিটির অনেকগুলো জিনিস তুমি অলরেডি বুঝে যাবা, ক্লাস করতে করতেই বুঝে যাবা, তোমার প্র্যাকটিস করার দরকার নাই। সো তুমি যখন কলেজে যাবা তখন দেখবো তোমার কাছে খুব জিনিসগুলো সহজ মনে হচ্ছে যে এইগুলো তো আমি পারি। ঠিক আছে, সো 10টা ক্লাসে আমরা প্রথম 4টা ক্লাসে চেষ্টা করব আমাদের চ্যাপ্টার
2 এর বেসিক গুলো কমপ্লিট করে ফেলতে, চ্যাপ্টার 2। তারপরে 2টা ক্লাস আমরা চেষ্টা করব চ্যাপ্টার 4 কমপ্লিট করতে, এবং তারপরে 4টা ক্লাস আমরা চেষ্টা করব চ্যাপ্টার 5 এর কিছু বেসিক ধারণা দিয়ে দিতে। এই বেসিক ধারণাগুলো তোমার সবসময় কাজে লাগবে। এখন যেহেতু ফ্রি আছো, অনেকে কলেজের প্রিপারেশন নিচ্ছ, সো কলেজের প্রিপারেশনের পাশাপাশি এই 10টা ক্লাস করতে পারলে তোমার কাছে মনে হবে যে তুমি মোটামুটি অন ট্র্যাকে আছো, বা আইসিটি সম্পর্কে তুমি মোটামুটি ভালো একটা দক্ষতা তোমার কাছে আছে। ঠিক আছে, আমি এখানে চ্যাপ্টারগুলো মেনশন করে দিয়েছি। পুরো ক্লাস, এই পুরো ফ্রি কোর্সটা জুড়ে আমরা 10টা ক্লাস নিব, 3টা চ্যাপ্টারের উপর ক্লাসগুলো হবে, 3টা এক্সাম নিব। ঠিক আছে, তোমাদের এক্সাম নিব যেন তোমরা কি কি পড়তেছো বুঝতেছো কিনা সেটা যেন জানতে পারি। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, এটা 5 জুন হবে, 28 জুনে শেষ হবে। কোনো টাকা লাগছে না। ভাইয়ের পরিচয় তো দিলাম, ভাইয়া 15 ব্যাচের। ভাইয়ের পরিচয়, এখানে আরেকটা পরিচয় আছে, এত কিছু পরিচয় জানার দরকার নেই। আমরা ডিরেক্টলি আজকে ক্লাস কন্টেন্টে চলে যাই। ওকে, লেটস গেট ডিরেক্টলি টু আওয়ার কন্টেন্ট। এখানে তোমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ না? দেখে কি মনে হচ্ছে বলো তো? আমি আবারও বলি, ভিডিওটা লাইভটা শেয়ার করে দাও তোমাদের প্রোফাইলে, আই গেস তাহলে সবাই দেখতে পারলো যে তুমি আইসিটি পড়তেছো। ওকে, এখানে 1 আছে, এটা 1 এর মতো দেখতে বোঝা যাচ্ছে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ঠিক না? এগুলো মোটামুটি তোমরা জানো না, দেখে বোঝা যাচ্ছে এগুলো কি। এগুলো ভাই কাউন্ট, কিছুই না, আমি কাউন্ট করতেছি। এগুলো হচ্ছে হায়ারোগ্লিফিক্স বা মিশরীয়রা এই সংকেতগুলো দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 এগুলো প্রকাশ করতো। আমরা যেমন 10 প্রকাশ করার জন্য 10 লিখি, মিশরীয়রা লিখতো এরকম একটা সাইন, একটা উল্টা ইউ এর মতো একটা সাইন। এটা হচ্ছে ওদের জন্য 10। ওরা তো আগে 10 বুঝতো না, ওরা আগে বুঝতো এটা, মিশরীয়রা। ঠিক আছে, এটাকে বলা হয় হায়ারোগ্লিফিক্স সংখ্যা। দেখো কি অদ্ভুত না, একটা মানুষ এরকম করে বসে আছে, সেটার মানে হচ্ছে কত দেখো তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10 লাখ। 10 লাখ মানে এরকম। আমাদের 10 লাখ লিখতে অনেকগুলো শূন্য দিতে হয়, বা ওরা যেটা করতো জাস্ট সংকেতকেই 10 লাখ বুঝাই ফেলতো। দেখো, একটা ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার, ফ্লাওয়ারটাকে ওরা আসলে 1000 হিসেবে কাউন্ট করতো। সো আগের যুগেও তো মানুষজন সংখ্যা ইউজ করতো, বাট তারা আমাদের মতো 1 2 3 4 5 6 এগুলো ডিজিট ইউজ করতো না, ওরা এরকম দাগ ইউজ করতো। 1 এর জন্য একটা দাগ, 2 এর জন্য 2টা দাগ, 3 এর জন্য 3টা দাগ, এভাবে কিছু প্রতীক ইউজ করতো। এই প্রতীকগুলো দিয়ে ওরা সংখ্যা বুঝাইতো। ফর এক্সাম্পল, কেউ যদি এই ফ্লাওয়ারটা আঁকে, বা এই নখের মতো জিনিসটা, আঙ্গুলের মতো জিনিসটা আঁকে, এটা মানে 10,000। ফ্লাওয়ারের মতো জিনিসটা মানে 1000। তো এইভাবে সাংকেতিক প্রতীক ব্যবহার করে তারা সংখ্যাকে বোঝাতো। বাট আমরা তো এখন স্মার্ট পিপল, উই স্মার্ট পিপল ইউজ স্মার্ট ডিজিটস। দেন এখানে আরো কিছু সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছ। চীন, এটা হচ্ছে চীন সংখ্যা পদ্ধতি, বা চীন দেশে কিভাবে সংখ্যাকে গণনা করা হতো। দেখো খুব ইন্টারেস্টিং না? 1 মানে একটা হরাইজন্টাল দাগ, তারপর 6 মানে হচ্ছে একটা ঘরের মতো, 7 মানে টি এর মতো। এইভাবে চায়নারা এই ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করতো। মায়ান সভ্যতায় এই ধরনের সংকেত বা সাংকেতিক প্রতীক ইউজ করা হতো। আর ভারতীয় সংখ্যা পদ্ধতিতে এই ধরনের সংখ্যা ইউজ করা হতো। ঠিক আছে, যেটা তোমরা এখন দেখলে মনে করতেছো যে এটা আসলে কি উল্টোপাল্টা কি জিনিস, বাট এই ধরনের সংকেতগুলো ব্যবহার করে সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হতো আগের যুগে। এর মধ্যে আরেকটা কম্পারিজন দেওয়া আছে, যে সবগুলোর একটা কম্পারিজন, যে হিন্দু আরবীয়রা 0 ইউজ করতো, বাট দেখো বাকি কেউ 0 ইউজ করতো না। আবার ব্যাবিলনীয়রা 0কে এইভাবে চিহ্নিত করতো, চাইনিজরা 0 ইউজ করতো, মায়ানরাও 0 ইউজ করতো। এটা একটা কম্পারিজন আছে, যেটা তোমরা জাস্ট হালকা করে জেনে রাখলেই হবে, এত ইনডেপথ জানার দরকার নাই। কিছু স্পেশাল জিনিসপত্র জানতে হয়। ফর এক্সাম্পল, তোমাকে যখন বলবে যে 100, আমাদের 100 রোমান লেটারের কি, রোমান লেটার দেখো সি, আমাদের যেটা 100 রোমান হরফে সংখ্যা পদ্ধতিতে সেটা আসলে সি। আমাদের যেটা 50 রোমানের সেটা কি এল। বাকিগুলো তুমি জানো, রোমান লেটার 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো কিন্তু তুমি জানো। বাট এই যে 50 100 কি জিনিস, এটা কিন্তু মাঝে মাঝে আমাদের এমসিকিউতে চলে আসে।
ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো যে আমাদের 50 হচ্ছে এল, আমাদের 100 হচ্ছে সি। অনেকের হয়তো অলরেডি তোমরা জানো, বাদ বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। ওরকম করে কোনো পরীক্ষায় আমি আসতে দেখি নাই, বাট এই দুটো আসতে দেখছি। ফাইন। তাহলে ওভারঅল ভাইয়া সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সাংকেতিক চিহ্ন বা প্রতীক দিয়ে তুমি কোনো সংখ্যা গণনা করবা, সংখ্যা গণনা করবা বা প্রকাশ করবা। এই যে পদ্ধতিটা, তুমি 1 লিখো এইভাবে, রাইট? তুমি 1 লিখো এইভাবে। এখন কেউ এসে বললো যে 1 এভাবে না, 1 মানে এটা দিতে হবে, বললেই তো আর হয়ে গেল না, না? একটা সিস্টেম থাকতে হবে যে সংখ্যাটা কিভাবে বানানো হয়েছে। 1 কিভাবে লিখবো, 2 কিভাবে লিখবো, 3 কিভাবে লিখবো। এই যে সংখ্যা গণনা করার যে সাংকেতিক চিহ্ন দিয়ে কিছু নিয়ম কানুন বানানো হয়েছে, ওইটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সো ফার তোমরা সবাই জানো সংখ্যা পদ্ধতি, ডেসিমাল নামে একটা সংখ্যা পদ্ধতি আছে যেটা তোমরা সবাই জানো। বাট এর বাইরে কি কোনো সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমরা জানো? আমাকে একটু কমেন্টে জানাতে হবে যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার বা কি কি সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমরা জানো। আব্দুল্লাহ নোমান বলতেছে ভাইয়া এগুলো মনে রাখতে হবে। ওই যে যেগুলো মনে রাখতে হবে আমি বলে দিয়েছি, দুইটা, 50 আর 100। ওকে, যারা দেখছো তারা একটু আমাকে জানাবা কোন সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমরা জানো কিনা, বা অলরেডি কেউ আইসিটি পড়ে ফেলছো কিনা, একটু জানাও তো কমেন্টে। ওকে, তোমরা জানাতে না পারলে ভাইয়া বলে দেব, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটাকে আমরা বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল, এই পজিশন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল, ঠিক আছে? এই কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এখানে পজিশন কথাটা ইম্পর্টেন্ট। পজিশন মানে কি বলতো? অবস্থান। পজিশন মানে অবস্থান। একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল, অবস্থানগত, আর একটা অবস্থানগত না। সংখ্যা পদ্ধতিকে আমরা 2 ভাগে ভাগ করছি। কিসের উপর? উপস্থাপন বা প্রকাশের পদ্ধতি, কিভাবে উপস্থাপন করব, লিখবো কিভাবে, দেখাবো কিভাবে, এইটার উপর বেস করে 2 ভাগে ভাগ করেছি, একটা নন পজিশনাল, পজিশনাল। নামের মধ্যেই আছে। নন পজিশনাল মানে হচ্ছে পজিশনকে সে ধার ধারে না, কোথায় লিখছো কি লিখছো আমি জানি না, আমার দেখার বিষয় না। পজিশনাল মানে পজিশনটাকে সে গুরুত্ব দিবে, পজিশনটা তার কাছে, অবস্থানটা তার কাছে গুরুত্বপূর্ণ। সংকেতটা কোথায় লিখছো, আগে পরে, ডানে বামে, উপরে নিচে, এটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের সবচেয়ে সহজ বা বোধগম্য হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স যে সংখ্যা পদ্ধতি আছে সেটা, যেমন 1, 2, 3 এগুলো আমরা লম্বা লম্বা দাগ দিয়ে প্রকাশ করি না, এগুলো হচ্ছে নন পজিশনাল, মানে তুমি যেখানেই লেখো একটা দাগ মানে একই, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি দেখো 100 মানে কি, এটা না, 100 মানে কি, আমি কোথায় দেখাবো, আমি এখানে দেখাইতে পারি। 100 মানে তো এটা, রাইট? এটা মানে হচ্ছে 100, আর দাগ মানে কি, 1 না? তাহলে এই সংখ্যাটা আসলে কি বোঝাবে আমাদের হিসাবে? এটা বোঝানো উচিত 101, রাইট? আবার তুমি যদি এরকম লেখো না, আগে দাগ দেই তারপরে এরকম দেই, তাহলে এটা কি বোঝাবে? এটাও বোঝাবে 101, ঠিক আছে? তার মানে তুমি আগে লেখো পরে লেখো, দাগটা যদি এইটার আগে লেখো তাহলেও সেটা 101 বুঝাবে, এটা যদি পরে লেখো তাহলেও 1 বুঝাবে। তার মানে আগে পরে ডাজ নট ম্যাটার। একটা দাগ মানেই 1, একটা কোশ্চেন টাইপের চিহ্ন মানেই সেটা 100, কোথায় লিখতেছো ইট ডাজন্ট ম্যাটার। ফর এক্সাম্পল আমরা যদি ইউ লিখি, উল্টা ইউ লিখি মানে 10, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি একটা ইউ লিখি আর একটা এরকম লিখি, এটা মানে কত বলো তো? এটা 10 আর এটা 100, সব মিলে কত হবে? 110 না? আবার তুমি যদি এমন লেখো, আগে চিহ্ন দাও পরে ইউ দাও, এটাও হয়ে যাবে 110। সো অবস্থানটা ইম্পর্টেন্ট না। যেমন তুমি যদি এরকম লেখো আমাদের সংখ্যা পদ্ধতিতে, তুমি যদি এই জিনিসটা লেখো যে আগে লেখো 1 পরে লেখো
টু। এটা কত? 12 না? এটা হচ্ছে 12। বা তুমি এরকম লেখো, আগে 2 লেখো পরে 1 লেখো, এটা কত হয়ে যাবে? 21 না? তাহলে আগে পরে কি ম্যাটার করতেছে না? আগে 1 পরে 2 লিখলে 12 হয়ে যায়, আগে 2 পরে 1 লিখলে 21 হয়ে যায়। আমাদের সংখ্যা পদ্ধতি, আমাদের যেটা আমরা ব্যবহার করি, সেটাতে অবস্থানটা ইম্পর্টেন্ট, ডিজিটের সংকেত বা প্রতীকটার কোথায় লিখতেছি সেটা ইম্পর্টেন্ট। বাট হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিতে তুমি সংকেতটা যেখানেই লেখো, আর বামে লেখো বা ডানে লেখো, মান একই থাকে। তাহলে আমি আশা করি তোমরা সংখ্যা পদ্ধতি বুঝে গেছো। পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই এক স্লাইডেই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ওয়ারেস আমাদের সংখ্যা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি সেটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, ট্যালি, এই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে নন পজিশনাল, মুখস্থ করে ফেলতে পারো খুব সহজে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে আমাদের সংখ্যা পদ্ধতি যেগুলো অবস্থানের উপর বেস করে নাম্বার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে। দিস ইজ পজিশনাল সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে নিজস্ব মান, আর একটা হচ্ছে বেস, একটা হচ্ছে স্থানীয় মান। নিজস্ব মান কি? একটা ডিজিটের নিজস্ব মান আছে, যেমন 1, এটার মান কত? 1 না? 2, এটার মান কত? 2। 3, এটার মান কত? 3। আরেকটা হচ্ছে বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি কি? আমরা 10 ভিত্তিক সংখ্যা ইউজ করি না? আবার মনে করে দেখো তো, আমরা আমাদের স্বাভাবিক ব্যবহারের জন্য 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর আবার 11 12 13 14 15 16 17 18 19 20, আবার 21 22 23 24 25 26 27 28 29 30, এভাবে করে করে 1 10 100 1000 1 লাখ 10 লাখ, এইভাবে করে করে আমরা গুণিতক করি না? তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, বা আমাদের সংখ্যা পদ্ধতির সবচেয়ে মৌলিক যে ডিজিট গুলো আছে সেগুলো সংখ্যা কয়টা? 10, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা ডিজিটই আমরা ইউজ করি না? তাহলে এইগুলোকে বলা হয় বেস বা ভিত্তি। তাহলে আমাদের যে সংখ্যা আমরা ইউজ করি প্র্যাকটিক্যাল লাইফে, তার বেস কত? 10। আরেকটা হচ্ছে স্থানীয় মান, অবস্থান বা স্থানীয় মান। ফর এক্সাম্পল, এইটা যদি তোমাদের বুঝাইতে চাই, দেখো তো, আমি লিখবো 1, 0 1। এই সংখ্যাটাতে 1, এই ডিজিটটার স্থানীয় মান কত? স্থানীয় মান মানে পুরো সংখ্যার মধ্যে ওর যে অবস্থান, অবস্থানের কারণে এইখানে এই স্থানে ওর মানটা কত। ডেফিনেটলি বোঝাই যাচ্ছে ভাইয়া, এই স্থানে ওর মানটা হচ্ছে 1। আবার আমি যদি সংখ্যাটাকে একটু ঘুরাই লিখতাম, এইভাবে লিখতাম, দেখো তো, 1 0, তাহলে এই অবস্থানের জন্য ওর স্থানীয় মান কত হবে? আগে একক স্থানীয় ছিল, একক স্থানে বা সবচেয়ে ডানে ছিল, এখন সে দশক স্থানে চলে আসছে না? তাহলে এই 1 এর স্থানীয় মান কত? 1 ইন্টু 10 মানে হচ্ছে 10, আর ওইটা 1 ইন্টু 1 মানে 1। আমরা ছোটবেলায় এগুলো পড়েছি না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে সে কোন পজিশনে আছে সেটার উপর বেস করে তার স্থানীয় স্থানগত মান ওই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি করে চেঞ্জ হয়ে যায়। এই পুরো সংখ্যায় 1 যেখানে আছে তার স্থানীয় মান 1, 0 যেখানে আছে তার স্থানীয় মান কত? 0 ইন্টু 10, 0।
এই 10 সংখ্যাটার মধ্যে 0 যেখানে আছে তার স্থানীয় মান কত? 0 × 1 মানে 0। 1 যেখানে আছে তার স্থানীয় মান কত? 1 × 10 মানে 10। একটা হচ্ছে নিজস্ব মান, নিজস্ব মান কখনো কোনো সময় চেঞ্জ হয় না। 1 মানে 1, 0 মানে 0, 2 মানে 2, 3 মানে 3, এগুলা নিজস্ব মান, এটা ওর মান। আর আরেকটা হচ্ছে সে সংখ্যায় কোথায় আছে, প্রথমে আছে, দ্বিতীয়তে আছে নাকি তৃতীয়তে আছে, এর উপর বেস করে তার স্থানীয় একটা মান গুণ হয়, যেটা হয় সেটাকে আমরা বলি স্থানীয় মান। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝতে পেরেছি স্থানীয় মানটা কি জিনিস আর ভিত্তিটা কি জিনিস? ভিত্তি হচ্ছে যতগুলো মৌলিক চিহ্ন আছে, ভিত্তি হচ্ছে যতগুলো মৌলিক চিহ্ন আছে। যেমন আমাদের ডেসিমালে কত? ডেসিমালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল আছে 10টা। তাহলে আমাদের ডেসিমালের বেস হচ্ছে 10। তাহলে আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি কি জিনিস সেটা বুঝে গেলাম, এবং সংখ্যা পদ্ধতি কয় প্রকার সেটা বুঝে গেলাম। পজিশনাল, নন পজিশনাল। নন পজিশনালটার অবস্থানের উপর বেস করে সংখ্যার মান চেঞ্জ হয় না, পজিশনালে অবস্থানের উপর বেস করে নাম চেঞ্জ হয়ে যায়। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি বোঝার জন্য আমাদের 3টা টার্ম মনে থাকা লাগবে: নিজস্ব মান, বেস, স্থানীয় মান। নিজস্ব মান মানে প্রত্যেকটা ডিজিটের কত মান, বেস মানে কয়টা মৌলিক প্রতীক আছে, স্থানীয় মান মানে অবস্থানটা কোথায়, স্থানটা কোথায়, সেই স্থান দিয়ে তার স্থানিক মানকে গুণ করে যেটা আসে সেটা। আমরা সবাই আশা করি এই স্থানগত মানটা বুঝে ফেলছি। তাহলে নিজস্ব মান বুঝলাম, স্থানীয় মান বুঝলাম, বেস বা ভিত্তি বুঝলাম। এখন আমরা র্যাডিক্স পয়েন্ট নামে একটা বিষয় বা মৌলিক জিনিস শিখে নেব। র্যাডিক্স পয়েন্ট মানে একটা সংখ্যার পূর্ণ অংশ আর ভগ্নাংশ দুইটাকে যেই পয়েন্টটা ভাগ করে ফেলে সেটাকে আমরা বলি র্যাডিক্স পয়েন্ট। সহজ ভাষায় বোঝা যাচ্ছে ভাইয়া, এটা 576.12। তাহলে এটার বাম পাশের অংশটা হচ্ছে পূর্ণ অংশ আর ডান পাশের অংশ হচ্ছে ভগ্নাংশ। তাহলে যেই পয়েন্টটা তাকে ভাগ করছে তাকে আমরা বলছি র্যাডিক্স পয়েন্ট। যে পয়েন্টটা তাকে ভাগ করে ফেলে 576 পূর্ণ সংখ্যা, 0.12 ভগ্নাংশ, এই দুইটাকে যে পয়েন্টটা ভাগ করছে সেটাকে আমরা বলছি র্যাডিক্স পয়েন্ট। খুব সিম্পল। তাহলে 4টা টার্ম কিন্তু অলরেডি ইউ গাইজ নো। এই সংখ্যাটার আমরা এখন ব্রেকডাউন করি, 576.12। এই পুরো সংখ্যাটার মধ্যে সবচেয়ে বামের যে ডিজিটটা আছে সেটাকে আমরা বলি MSB, আর সবচেয়ে ডানের যে ডিজিটটা আছে সেটাকে আমরা বলি LSB। নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সো মোস্ট মানে কি সবচেয়ে বেশি, লিস্ট মানে কি সবচেয়ে কম। পুরো সংখ্যাটার মধ্যে, এটা একটা সংখ্যা, একটা সংখ্যা অনেকগুলো ডিজিট নিয়ে তৈরি হয়েছে, এই সংখ্যার মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনকার, সবচেয়ে পাওয়ার ধরে আছে কে? এই 5। এই 5 যদি না থাকতো, এই 5 এর স্থানীয় মান কত বলো তো? কেউ একটু আমাকে বোঝাও, এই 5 ডিজিটটার স্থানীয় মান কত এই সংখ্যায়? 500 ভাইয়া। একক, দশক, শতক, এই 5টা শতক স্থানে আছে, শতক স্থানে আছে। তাহলে এই 5-এর স্থানীয় মান কত বলো? 5-এর স্থানীয় মান হচ্ছে 5 × 100, 500।
তাহলে পুরো সংখ্যাটার মধ্যে 567-র মধ্যে 500 কন্ট্রিবিউট করছে কে? 500 দিছে হচ্ছে 5, এই ডিজিটটা 5 যে ডিজিটটা আছে, এই ডিজিটটা সবচেয়ে বড় সংখ্যা এখানে অ্যাড করছে। ওজন সবচেয়ে বেশি 5-এর, এই জন্য এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর 2, এই 2-এর ভ্যালু কত বলতো? এই যে ডিজিটটা, এই ডিজিটের ভ্যালু কত? এই ডিজিটের ভ্যালু হচ্ছে 2 ইন্টু, কিভাবে ভাঙে বলতো? একক, দশক, শতক। দশমিকের পাশে একক, দশক, শতক হয়, দশমিকের ওপারে কিভাবে হয়? স্থানীয় মান বের করে কিভাবে? প্রথমটা হচ্ছে 1/10, পরেরটা হচ্ছে 1/100। আবার বলি কিভাবে আসে দেখো, দশমিকের পরে প্রথমটা হবে 10⁻0, পরেরটা হবে 10⁻1, পরেরটা হবে 10⁻2, পরেরটা হবে 10⁻3। এইভাবে করে করে একক, দশক, শতক, হাজার এরকম হয়। দশমিকের পরে কিভাবে হয়? 10⁻1 মানে 1/10, এরপরটা হয় 10⁻2, এরপরটা হয় 10⁻3, এইভাবে। তাহলে রেডিক্স পয়েন্টের বাম পাশের ভ্যালুগুলো হয় একক, 10⁻0 মানে কত? 1, 10⁻0 মানে 1, 10⁻1 মানে কত? 10, 10⁻2 মানে কত? 100, 10⁻3 মানে কত? 1000, আর 10⁻1 মানে কত? 1/10, 10⁻2 মানে কত? 1/100, 10⁻3 মানে কত? 1/1000। তাহলে রেডিক্স পয়েন্টটা সংখ্যার স্থানীয় মানকে কিভাবে ডিফাইন করে সেটা আমরা বুঝে গেলাম। একক, দশক, শতক, হাজার, আর এই পাশে 1/10, 1/100, 1/1000। তাহলে এই 2 ডিজিটটা পুরো সংখ্যার মধ্যে কত কন্ট্রিবিউট করতেছে? যেহেতু দশমিকের পর 2 নম্বর ঘরে এখানে আছে, তাহলে 2 ইন্টু 1/100, মানে এটার ভ্যালু কত? 2 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 1/50, 1/50 মানে 0.02 হওয়া উচিত। তার মানে এই 2 ডিজিটটা পুরো সংখ্যার মধ্যে মাত্র 0.02 ভ্যালু অ্যাড করছে, বুঝছো? তাহলে এই পুরো সংখ্যাটা এই ডিজিটগুলো দিয়ে তৈরি হয়েছে। আর এই ডিজিটগুলোর ওয়েট কতটুকু? ধরো পুরো সংখ্যাটা 100, তাহলে এর মধ্যে কে কতটুকু কন্ট্রিবিউট করছে? 567.12, এই সংখ্যাটার মধ্যে 5 ডিজিটটা কতটুকু ভ্যালু দিছে? 500 দিছে। 6 ডিজিটটা কতটুকু ভ্যালু দিছে? ওর স্থানীয় মান বের করি, 6 ইন্টু 10, 60। 7-এর স্থানীয় মান বের করি, 7 ইন্টু 1, 7। তার মানে প্রত্যেকটা ডিজিট এই সংখ্যার মধ্যে একটু একটু করে কিছু ভ্যালু দিছে, দিয়ে 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 টোটাল 567.12 বানাইছে। তোমার কাজ হচ্ছে কে কতটুকু ভ্যালু দিছে সেটা বের করা। পুরো সংখ্যাটা মিলে যতটুকু হয় এর মধ্যে কে কতটুকু দিছে, প্রত্যেকটা ডিজিট একটু একটু করে দিছে। ও দিছে 500, ও দিছে 60, ও দিছে 7, ও দিছে 0.1, ও দিছে 0.2, মানে 0.2, সব মিলে 567.12 হয়েছে। তাহলে সবচেয়ে বেশি অবদান কার? 5-এর। এই জন্য 5কে আমরা বলি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। সবচেয়ে কম দিছে কে? 2, এই ডিজিটটা, এই ডিজিটের দোষ সবচেয়ে, অংশগ্রহণ সবচেয়ে কম, পরিবারে সবচেয়ে কম টাকা দিছে ও, ও দোষী, ঠিক আছে, বেয়াদব ছেলে। এই বেয়াদব ছেলের এই জন্য আমরা নাম দিছি এলএসপি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম কার মূল্য কতটুকু। তোমরা কি বুঝতে পারতেছো? ভাইয়াকে একটু জানাও তো এতক্ষণ কি বুঝাইলাম। তোমরা কলেজে উঠতেছো, একটু let us take a little bit of time and give our mind some free time, যে আমরা আসলে বুঝতেছি কিনা। অনেকগুলো কথা শুনলা তো, এই জন্য একটু পজ নিচ্ছি। আমাকে একটু জানতে হবে, হ্যাঁ? সবাই মিলে দেখতেছো, আমি জানি এখানে তোমরা 6 জন দেখতেছো, বাট একটু আমাকে জানাইতে হবে যে ভাই আমি
বুঝতে পারছি ভাই, একটা সংখ্যা, সংখ্যার মধ্যে কি এটাকে দশমিকটাকে বলতেছি আমি রেডিক্স পয়েন্ট, আর পুরো সংখ্যাটার মধ্যে কে কতটুকু অংশগ্রহণ করছে, কে কতটুকু ভ্যালু দিছে, সেটা আমরা বের করে এই ডিজিট গুলোকে নাম দিচ্ছি জাস্ট। আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কি জিনিস? দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি, তার প্রত্যেকটা ডিজিটের স্থান মানে নিজস্ব মান আমি জানি। এক মানে এক, দুই মানে দুই, তিন মানে তিন। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ মানে বেজ 10, এটা আমরা বুঝে গেছি কারণ 10টা মৌলিক চিহ্ন আছে এখানে 0 থেকে 9 পর্যন্ত। দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, একটা সংখ্যায় কে কোথায় থাকে সেটা দিয়ে আমরা একক, দশক, শতক ওই নাম্বারটাকে গুণ করি, তার স্থানীয় মান, ওই স্থানে তার মান কত সেটা বের করতে পারি, সেটাকে আমরা স্থানীয় মান বলি। রেডিক্স পয়েন্ট কাকে বলে সেটা আমরা জানি, দশমিক পয়েন্ট, যেটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে আলাদা করে। তারপর একটা সংখ্যার মধ্যে কাকে এমএসবি বলবো, কাকে এলএসবি বলবো সেটাও আমি জানি। কার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, কার কন্ট্রিবিউশন সবচেয়ে কম। তাহলে এই পুরো জিনিসটা এখানে সামারি করা আছে। বেজ হচ্ছে 10, মৌলিক চিহ্ন এইগুলা বাইরে আমরা কোনোটা ইউজ করি না। আর একটা উদাহরণ 397, ব্র্যাকেটে 10 লেখা আছে। সো তুমি যখন একটা সংখ্যা লিখবা 397, এটা যে তুমি 10 বা ডেসিমালে বলতেছো এটা কিন্তু না, এটা কিন্তু এটার ভ্যালু কিন্তু অন্য যে কোনো কিছু হতে পারে। বাট তুমি যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করছো বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করছো, এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে 10 লিখে দিবা। তার মানে তুমি বুঝাই দিলা ভাই এটা কিন্তু 10 ভিত্তিক একটা সংখ্যা, এটা ডেসিমাল সংখ্যা। কেউ চাইলে এখানে এটাও লিখতে পারতো, কেউ যদি এখানে 16 লেখে তার মানে কি এখন কিন্তু আর 397 নাই, এটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা বুঝতে হবে যে এটা আমি কোন সংখ্যা পদ্ধতি লিখতেছি, বুঝছো? কোন সংখ্যা পদ্ধতি লিখতেছি ব্র্যাকেট দিয়ে তার পাশে এইভাবে লিখে দিতে হবে, তাহলেই বোঝা যাবে যে তুমি কোন সংখ্যা পদ্ধতি বোঝাচ্ছ। আমি আবারও একটা সহজ এক্সাম্পল তোমাদের দেই, দেখো এটা বোঝা যায় কিনা। ধরো এটা কি, এটা তোমার কাছে মনে হচ্ছে একটা ইংলিশ লেটার, ইংলিশ লেটার ঠিক না, এ। বাট আমি বললাম যে আমি একটা উপজাতি, আমার নিজস্ব ভাষা আছে, আমার নিজস্ব ভাষা, এটাকে আমি ডাকি হচ্ছে ধরো ওম। আমি এই চিহ্নটাকে ডাকি ওম। তাহলে এখন কেউ যদি এটা লেখে আইসা, এটা লেখে, তাহলে এটাকে আমি কি ডাকবো? আমি কি এটাকে এ ডাকবো, আমি আমি কি এটাকে ওম ডাকবো? বলো তো, কি বললাম? ইংলিশ জাতিরা সারা পৃথিবী বা যে জায়গায় ইংলিশ ভাষা আছে তারা এটাকে চিনে এ হিসেবে। আমি একটা উপজাতি, আমি নিজে ভাষা বানায় ফেলছি, নতুন একটা ভাষা, আমি একটা চিহ্ন বানাইছি দেখতে এরকম, যেটাকে নাম দিছি আমি ওম, নাম দিছি আমার ইচ্ছা ওম। তাহলে কেউ যদি এটা লেখে তাহলে বুঝবে কিভাবে এটা কি এ নাকি এটা ওম? তাহলে এটা বোঝার উপায় হচ্ছে আমরা বলে দিচ্ছি যে ভাই যখন তুমি এ লিখবা তখন একটা ব্র্যাকেটে এখানে লিখে দিও যেটা ইংলিশ, বা এখানে ই দিও, ঠিক আছে, ই লিখে দিও, তাহলে বুঝে যাবো এটা ইংলিশের ভাষা। আর তুমি যখন উপজাতির ভাষা লিখবা তখন তুমি এটা লিখে দিও যে ইউ সাপোজ। তাহলে শুধু এ দেখেই বোঝা যাবে না এটা কোন ভাষা, ব্র্যাকেটের পাশে এই লেটারটা দেখে আমরা বুঝতে পারবো যেটা আসলে কোন ভাষা, এটা কি ইংলিশ ভাষা নাকি এটা একটা উপজাতির ভাষা। ঠিক সেম ভাবে যখন আমরা একটা সংখ্যা লিখবো, সেই সংখ্যাটা কেমন হবে, সেই সংখ্যাটা কেমন হবে বা কত হবে সেটার ভ্যালু, সেটা আমরা
না জেনেই বলে দিতে পারবো না, না জেনেই বলে দিতে পারবো না, আমাকে বলে দিতে হবে যেটা আসলে কত। এই জন্য কোনো সংখ্যা যখন আমরা লিখবো এখন থেকে বা আইসিটিতে সংখ্যা লেখার সময় অবশ্যই যদি এরকম একটা সংখ্যা লিখি, ব্র্যাকেট দিয়ে বলে দিব এটা কোন সংখ্যা। 10 মানে এটা একটা ডেসিমাল সংখ্যা, ঠিক আছে? 10 মানে একটা ডেসিমাল সংখ্যা। বাট এই সংখ্যাটাই যদি এরকম করে লেখো 2, তাহলে কিন্তু এটা নাম হয়ে যাবে বাইনারি সংখ্যা। আবার এই সংখ্যাটাকেই তুমি যদি এভাবে লেখো ব্র্যাকেটে 8, এটা হয়ে যাবে অক্টাল সংখ্যা। আবার এই সংখ্যাটাকেই যদি তুমি এভাবে লেখো 16, এটা হয়ে যাবে হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সা ডেসিমাল সংখ্যা। তাহলে আজ পর্যন্ত আমরা শুধুমাত্র একটা সংখ্যাই জানতাম, বাইনারি সংখ্যা। এখন আমরা যেটা জানবো, সংখ্যা মানে কিন্তু 4 ধরনের সংখ্যা থাকতে পারে এখানে। আপাতত বইয়ে 4 ধরনের স্বীকৃত আছে, এর বাইরে আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে যেটা আমরা চাইলে নিজের প্রয়োজনে বানাইতে পারবো। বাট এই একই জিনিস যদি ব্র্যাকেটে 10 লিখি মানে ডেসিমাল সংখ্যা যেটা আমরা ব্যবহার করি স্বাভাবিকভাবে, ব্র্যাকেটে 2 লিখি তার মানে এটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা কোথায় ইউজ করা হয়? কম্পিউটারে, না? এটা আমরা জানি, হয়তো জানি, বাট অ্যাকচুয়ালি সংখ্যা কিভাবে গঠিত হয়, তার ফরম্যাট কেমন, সেটা কত ভ্যালু, এটা আমরা শিখবো আস্তে আস্তে। সো দেখতে একই হলেও ব্র্যাকেটের বাইরে যেটা লেখা আছে ওইটা হয়ে কিন্তু পুরো জিনিসটার মিনিং বদলায় যাবে, অর্থ বদলায় যাবে, ঠিক আছে? সো এখানে আপাতত আমি 2-4টা ধারণা দিয়ে দিলাম। ডেসিমাল সংখ্যা আমরা সবাই চিনি, বাইনারি সংখ্যা কম্পিউটারে ইউজ করা হয়, অক্টাল সংখ্যাও কম্পিউটারে ইউজ করা হয়, হেক্সাডেসিমাল সংখ্যাও কম্পিউটারে ইউজ করা হয়। যখন যেটা প্রয়োজন আমরা সেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করব। বাট আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে শুধুমাত্র ডেসিমাল বা দশমিক সংখ্যা। স্থানীয় মান কি জিনিস আমরা এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা জানবো, বাট পরে আপাতত আমরা এগুলোর ডেফিনেশনটা জেনে আসি। আমরা এটা অলরেডি বলছি যে স্থানীয় মান কিভাবে প্রকাশ করে, কোন স্থানে আছে সেটা আমরা যদি তার বেস এবং অবস্থান দিয়ে গুণ করি তাকে আমরা স্থানীয় মান বলতে পারি। কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন আমরা বললাম 101, এটা হচ্ছে 101। এই সংখ্যাটার মধ্যে প্রথম যে ওয়ানটা আমাদের কাছে আছে, এই একের স্থানীয় মান কত? 1 ইন্টু, তোমরা জানো 1, স্থানীয় মান হচ্ছে 1। এই শূন্যের স্থানীয় মান কত বলো? 0 ইন্টু 10, 0। এই 1 এর স্থানীয় মান কত? 1 ইন্টু 100, 100। দেখো ডিজিট একই, এটাও আমার 1, এটাও আমার 1, এটাও আমার 1, বাট এই 1 এর স্থানীয় মান 1, বাট এই 1 এর স্থানীয় মান কত? 100। সো স্থানীয় মান ডিজিট এক হলেও স্থানের উপর বেস করে তার মান কিন্তু ডিফারেন্ট হয়ে যেতে পারে, যেটাকে আমরা স্থানীয় মান বলে থাকি। সবাই ক্লিয়ার? আই বিলিভ আমরা সবাই এই জায়গাটাতে ক্লিয়ার স্থানীয় মান বিষয়টা কি এবং স্থানীয় মানের গঠনের নিয়মটা কি হয় সেটা কিন্তু আমরা বলে দিছি। স্থানীয় মানটা ডিপেন্ড করে কোন সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করতেছি। যেমন আমাদের যদি আমরা সংখ্যা পদ্ধতি ইউজ করি যে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেটা চিনি সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো হচ্ছে দশমিকের পরে। একটা ডেসিমাল পয়েন্ট যদি আমাদের কাছে থাকে
একটা ডেসিমাল পয়েন্ট যদি আমাদের কাছে থাকে, সেই ডেসিমাল পয়েন্টের পর প্রত্যেকটা ডিজিটের স্থানীয় মান বের করার জন্য আমরা এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি এগুলো বানাই কিভাবে, এগুলো হয় কিভাবে, সেটা হয় কিভাবে আমরা সেটা দেখাই দিই। যদি সংখ্যাটা দশমিক সংখ্যা হয় তাহলে এই একক স্থানীয় মানে আসলে বেস টু দি পাওয়ার পজিশন, এটা হচ্ছে সূত্র। যেহেতু সংখ্যাটা দশমিক সংখ্যা, তাহলে এই পজিশন গুলা মান কিভাবে হবে বলো? 10 টু দি পাওয়ার 0 মানে কত আসলে 1। এটা 0তম পজিশন, 0 নাম্বার পজিশন, নাম্বারিং শুরু হবে 0 থেকে, ঠিক আছে? এটা কত? প্রথম 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10। এটা কত? 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100। এটা কত? 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000। দেখো ওই একক, দশক, শতক, হাজার ওইটাই আসতেছে না, আর এটা আসবে 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 10,000। দশমিকের পরের ঘরগুলোর মান কিভাবে হবে বলতো? দশমিকের পরের ঘরগুলোর মান কিভাবে হবে নিজেরাই বলতে পারা উচিত তোমাদের, নিজেরাই বলতে পারা উচিত। দশমিকের পরের ঘরগুলো হবে 10 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/10। 10 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/100। 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/1000। 10 টু দি পাওয়ার -4 মানে হচ্ছে 1/10,000। তাহলে এইভাবে কিন্তু আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি, আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি, তাহলে তার স্থানীয় মানগুলো বের করবো কিভাবে? দশমিকের পর বেস হচ্ছে 10, পজিশন হচ্ছে 0তম, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ওই পাশে গেলে -1, -2, -3, -4, এভাবে করে করে সংখ্যাটা তৈরি হয়। যেমন আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখেছিলাম যে 500 কত 67.12। এই পুরো সংখ্যাটার মধ্যে এটা প্রথমত একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে 10 লিখতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা একটা দশমিক সংখ্যা। এবং এই দশমিক সংখ্যাটা ভ্যালু হইছে কিভাবে, কত ভ্যালু, এটা হইল কিভাবে ভাই, এটা আমাকে এক্সপ্লেন করেন। আমরা জাস্ট দেখবো একটা সংখ্যা হইতেছে কিভাবে। একটা সংখ্যা 567.12, প্রত্যেকটা ডিজিট এই সংখ্যার মধ্যে কতটুকু কন্ট্রিবিউট করতেছে। তাহলে প্রত্যেকটা ডিজিট কতটুকু কন্ট্রিবিউট করতেছে এটা বোঝার জন্য কি করা লাগবে? জাস্ট প্রত্যেকটা ডিজিটকে তার অবস্থানগত মান দিয়ে গুণ করলেই তার স্থানীয় মান পেয়ে যাবো আমরা। যেমন 47861.153, প্রত্যেকটার উপরে আমরা তার পজিশনগত অবস্থান লিখে দিছি। এখন জাস্ট আমি কি করবো, প্রত্যেকটাকে যোগ করে দিব। দেখো আমি যেটা করবো 4 ইন্টু 1000 প্লাস 7 ইন্টু 100 প্লাস 8 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 1। 10 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, 10 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, কোনো কিছু পাওয়ার শূন্য থাকা মানে 1, এটা জানো তোমরা, এটা বলতে আমার বলতে হবে না। প্লাস 1 1 ইন্টু কত 10 টু দি পাওয়ার -1 মানে 1/10 প্লাস 5 ইন্টু কত 1/100 প্লাস 3 ইন্টু 1/1000। বাংলা কত আসে? এটা 4000 আসে, এটা 700 আসে, এটা 80 আসে, এটা 6 আসে, এটা 0.1 আসে, এটা 5/100 মানে কত 5/100
0.05, 0.05 আসে। এটা তো সহজ কথা। এটা কত আসে? 0.003 আসে। তাহলে এই সংখ্যাটা হয়েছে কিভাবে ভাইয়া? এই যে প্রত্যেকটা ডিজিটকে আমি তার স্থানগত মান দিয়ে গুণ করে তার একটা স্থানীয় মান পেয়ে গেছি। এভাবেই এই সংখ্যাটা তৈরি হয়েছে। এবং এই সংখ্যার মধ্যে সবচেয়ে ওজন কার? সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে কে? 4786.153। এই সংখ্যার মধ্যে, এই সংখ্যাটার মধ্যে সবচেয়ে বেশি দিছে কে? 4। 4 পুরো সংখ্যার মধ্যে কতটুকু কন্ট্রিবিউট করছে দেখো, 4000 কন্ট্রিবিউট করছে। এরপরে কন্ট্রিবিউট করছে 7 ডিজিটটা, 700 মান যোগ করছে। এরপরে কন্ট্রিবিউট করছে 8, পুরো সংখ্যার মধ্যে 80 সে দিছে। এরপরে হচ্ছে 6, পুরো সংখ্যার মধ্যে 6 সে দিছে। এবং সবচেয়ে কম কে দিছে? 3। 3 দিছে 0.003। এই জন্য 3কে বলা হচ্ছে এলএসডি, 4কে বলা হচ্ছে এমএসবি। এটা বি হবে, ঠিক আছে? এটা ভুল লেখা আছে, বি হবে, এলএসবি। এবং এইভাবে যোগ করে দিলেই তুমি সংখ্যাটা পেয়ে যাবা। টোটাল সংখ্যা হচ্ছে 4786.153। এতটুকু বোঝা গেছে আমাদের? আই গেস আমরা এতটুকুতে সবাই ক্লিয়ার। একটা সংখ্যা হচ্ছে কিভাবে ভাইয়া? ফাইন, নাও লেটস মুভ অন টু বাইনারি সংখ্যা। তাহলে একটা সংখ্যা পদ্ধতি ডেসিমাল, সেটার গঠন কিভাবে হয়েছে আমরা সেটা বুঝে গেছি। এবার আমরা দেখি বাইনারি সংখ্যা বলতে কি বোঝায়। বাইনারি সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে বাইনারি আছে, মানে বাইনারি মানে 2, বুঝছো? বাইনারি মানে হচ্ছে 2। তাহলে এটা এমন একটা সংখ্যা যেই সংখ্যার ডিজিট হচ্ছে মাত্র 2টা, 0 আর 1। এই 2টা ছাড়া আর কিছু লিখতে পারবে না তুমি। চিন্তা করো, নতুন ভাষা সংখ্যা সংখ্যা লিখতে আগে তুমি ডেসিমাল ভাষা ইউজ করতা, এখন তুমি নতুন একটা ভাষা ইউজ করবে যেটার নাম হচ্ছে বাইনারি ভাষা। যেই ভাষা শুধুমাত্র তুমি 2টা জিনিস ইউজ করতে পারবা, 0 আর 1, এটা ছাড়া তুমি কিছু লিখতে পারবা না। যেমন ডেসিমালে কি তুমি এরকম কিছু লিখতে পারো? এটা যদি কোনো সংখ্যায় লেখো, এটা কি অর্থ আছে কোনো? এটার কোনো অর্থ নাই তো। তুমি চাইলে কি এটা লিখতে পারবা যে এরকম লিখলা 2 তারপর 8? এটা মানে কি? এটা কোনো সংখ্যা? এটা সংখ্যাই না। তুমি চাইলে যে কোনো মানে সংকেত বা প্রতীক লিখতে পারবা না। তোমাকে ওই 0 থেকে 9 মধ্যে কিছু একটা লিখতেই হবে। ঠিক সেম ভাবে তুমি যদি নতুন একটা ভাষা শিখো, যে ভাষায় শুধুমাত্র সংকেত আছে 2টা, 0 আর 1, তাহলে তুমি যেই সংখ্যায় লিখতে চাও তোমাকে শুধু এই 2টা ইউজ করতে হবে, আর কিচ্ছু তুমি ইউজ করতে পারবে না। আর কিচ্ছু তুমি ইউজ করতে পারবে না, বুঝতে পারছো? তোমাকে যদি 16 লিখতে হয় এই ভাষায়, তাহলে তোমাকে লিখতে হবে কি জানো, এরকম। এটা হচ্ছে 16 বাইনারি ভাষায়, এটা হচ্ছে 16। আমরা নতুন ভাষা শিখতেছি, এলিয়েনের ভাষা, যেটা কম্পিউটার বোঝে, বুঝতে পারছো? এটা হচ্ছে 16। কি অদ্ভুত না ভাই? ভাইয়া 1 লিখলেন, 3টা শূন্য লিখলেন, এটা তো কত হওয়া উচিত? 1000 হওয়া উচিত। আরে না রে বোকা, এখানে কি লিখছি দেখো না, এখানে লিখছি কি 2। 2 মানে কি? এটা কি ভাষা? এটা হচ্ছে বাইনারি ভাষা। এটা তোমার ডেসিমাল ভাষা না, বোকা ছেলে। তাহলে এটা মানে হচ্ছে 16। এখন 16 হইলো কিভাবে? চলো লেটস সি কিভাবে 16 হইলো। তাহলে প্রথমত বাইনারি ভাষা, বাইনারি ভাষা মানে কি? যেটার বেজ হচ্ছে 2। কেন 2 বেজ বলো? বেজ কাকে বলে? মৌলিক প্রতীক যতগুলো থাকে সেটাকে বেজ বলে। বাইনারি ভাষায় যেহেতু মৌলিক প্রতীক 2টা, 0 আর 1, মৌলিক প্রতীক 0,1, এই 2টা ছাড়া কিছু ইউজ করতে পারবা না। তাহলে
বেস হচ্ছে 2, মৌলিক চিহ্ন হচ্ছে দুইটা 0 আর 1। এখন একটা সংখ্যা বানাই, চলো লেটস সি এলিয়েনের ভাষায় বা বাইনারি ভাষায় এটা কিভাবে আসলে 16 হয়। লেটস ফাইন্ড ইট আউট। ওকে, let me duplicate this one and let's come back. বাইনারি ভাষা শিখবো আমরা। মনে আছে একটা শিখাইছিলাম স্থানীয় মান কিভাবে বের করে, বেস টু দি পাওয়ার পজিশন, বেস টু দি পাওয়ার পজিশন। সো ধরো আমি একটা সংখ্যা লিখি 1 0 1.01। আমি বললাম এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তাহলে তুমি বলবা ভাইয়া আপনি যতই এলিয়েনের ভাষা বলেন আমি কিন্তু আপনার ভাষাকে কনভার্ট করতে পারি, আপনার ভাষাকে আমি ডিকোড করতে পারি। যতই আপনি লিখছেন 101.01, আমি বুঝতে পারতেছি ভাইয়া এটা দশমিক সংখ্যা একটা, এটা এই পাশে পূর্ণ সংখ্যা ও পাশে ভগ্নাংশ, এটা বুঝতে পারতেছি, কিন্তু এই ভাষা তো বুঝি না ভাইয়া। কোনো সমস্যা নাই, চলো আমরা বেস টু দি পাওয়ার পজিশন সূত্রটা ব্যবহার করে এই পুরো সংখ্যাটার মান কত সেটা বের করে ফেলি। সহজ। কি করব, প্রত্যেকটা ডিজিটকে গুণ করব কি দিয়ে, বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে। তাহলে এই 1 কে গুণ করব কত দিয়ে বলো, 1 কে গুণ করব তার বেস, এই সংখ্যাটার বেস কত 2, এই 1টা কত পজিশনে আছে, 0তম পজিশনে আছে। এই 0, এই 0 কে কত দিয়ে গুণ করব, বেস হচ্ছে 2, পজিশন হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব। এই 1 কে কত দিয়ে গুণ করব, বেস হচ্ছে 2, অবস্থান হচ্ছে 0 1 2, 2 দিয়ে গুণ করব। এই 0 কে কত দিয়ে গুণ করব, বেস টু দি পাওয়ার পজিশন, এটা কত -1, দশমিকের পর বা রেডিক্স পয়েন্টের প্রথম পরে প্রথম ডিজিটটা এটা। এরপর এই 1, এই 1 কে কি দিয়ে গুণ করব, বেস হচ্ছে 2, পাওয়ার হচ্ছে -2, শেষ। সবগুলো যোগ করে দিলে কাজ শেষ, সবগুলো যোগ করে দাও কাজ পেয়ে যাও, শেষ। তুমি পেয়ে যাবো তোমার কাঙ্ক্ষিত সংখ্যা। তাহলে 1 × 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4 না, এটা এটা হচ্ছে 4। এটা কত, 0 × 0 সাথে যাই গুণ করি 0 হয়ে যাবে। 1 × 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হয়ে যাবে 1। এটা হয়ে যাবে 0 × 2, 0 সাথে যাই গুণ করি 0। এটা 1 × 2 টু দি পাওয়ার -2 মানে 1/4, 1/4 মানে কত, 0.25 আই গেস। সবগুলো যোগ করো, তাহলে আসতেছে 4 আর 1 হচ্ছে 5, 5.25, 5.25, শেষ। পেয়ে গেছো। তাহলে ভাই আপনি যতই বলেন এইটা, আমি কিন্তু জানি এটার মান আসলে 5.25। এখন আপনি যতই এলিয়েনের ভাষা বলেন ভাইয়া, আপনি যদি আইসা আমাকে এরকম একটা সংখ্যা দেন, আপনি যদি আইসা আমাকে এরকম একটা সংখ্যা দেন ভাইয়া যে 5 6.23, আপনি যদি আমাকে এরকম একটা সংখ্যা দেন, আমি বলে ফেলতে পারবো এটা আসলে কত। বলো এটা কত। নিয়ম কি, ডিজিট নিব, স্থানীয় মান দিয়ে গুণ করব, যোগ করব, শেষ। স্থানীয় মানগুলো লিখে ফেলি। প্রথমত এখানে 11 লিখছি, এটা যে বেস তোমরা বুঝে গেছো। তাহলে ভাইয়া 6 কে গুণ করবো কত দিয়ে বলো, 6 কে গুণ করব বেস মানে 11 টু দি পাওয়ার 0 দিয়ে। এই 5 কে গুণ করবো কত দিয়ে বলো, 5 কে গুণ করব বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে, এটা 1তম পজিশন। এই 2 কে গুণ করব কত দিয়ে বলো, 2 × বেস টু দি পাওয়ার -1,
আর এই 3 কে গুণ করবো কত দিয়ে? বেস টু দি পাওয়ার -2। সবগুলোকে যোগ করেন, তাইলে আমি পেয়ে যাব যেটা হবে এটি হচ্ছে তোমার ডেসিমাল সংখ্যা। তাহলে ভাইয়া আপনি দুনিয়ার যে কোনো সংখ্যা আনেন, আমি কিন্তু সেটা কনভার্ট করে ফেলতে পারবো। আমার জাস্ট লাগবে এই ফর্মুলাটা। বা দুইটা জিনিস, প্রতিটা ডিজিটকে কি করব, ডিজিটকে মাল্টিপ্লাই করব বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে। আর কি করব, এটার একটা সামেশন দিব, ঠিক না? এটা সামেশন, তাইলেই আমার কাজ শেষ। এই ফর্মুলা মনে রাখলেই আমার যে কোনো এলিয়েন ভাষাকে আমি আমার চেনা পরিচিত ভাষায় নিয়ে আসতে পারবো। এটা মানে কি সামেশন? এটা তো বোঝোই, সামেশন তোমরা ছোটবেলা পড়ে আসছো। প্রত্যেকটা ডিজিট নিয়ে বেস টু দি পাওয়ার পজিশন গুণ করে যোগ করে দিলেই কাজ শেষ। তাহলে এখন যদি আমি তোমাকে আরেকটা সংখ্যা দিই, এবং সেটাকে বলি 705.321, এইটাকে কনভার্ট করো, পারবা? পারা উচিত। ইউ গাইজ আর ভেরি স্মার্ট। You will take each digit and then you will multiply by his positional value. 5 কে গুণ করব 8 টু দি পাওয়ার 0 দিয়ে। কেন 8? কারণ এটা বেস, ব্র্যাকেটের এখানে বেস লেখা থাকে। 0 কে গুণ করব 8 টু দি পাওয়ার 1 দিয়ে। 7 কে গুণ করব 8 টু দি পাওয়ার 2 দিয়ে। 3 কে গুণ করব 8 টু দি পাওয়ার -1 দিয়ে। 2 কে গুণ করব 8 টু দি পাওয়ার -2 দিয়ে। 1 কে গুণ করব 8 টু দি পাওয়ার -3 দিয়ে যোগ করে দিব, তাহলেই কেল্লা খতম। এবং আমি কিন্তু তোমাদের ইনডিরেক্টলি এখানে বুঝাই দিছি যে তুমি আসলে এখানে অক্টাল সংখ্যা নিয়ে কাজ করতেছো। অক্টাল, এটা নতুন একটা ভাষা, নতুন ভাষা যেটা এখন আমরা শিখি নাই। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে বেজ আছে কত, যেই সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 8, আর মৌলিক চিহ্ন কয়টা? মৌলিক চিহ্ন বা প্রতীক হচ্ছে 8টা। 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তাহলে এটা এমন একটা ভাষা যেই ভাষায় বেজ হচ্ছে 8, যে ভাষায় শুধুমাত্র এই 7 পর্যন্ত ব্যবহার করতে পারবে, এর বেশি ইউজ করতে পারবে না। তুমি দুনিয়ার যত বড় সংখ্যা লেখো, 100 কোটি লক্ষ হাজার 75.60 যাই লেখো, তোমাকে এই ডিজিট গুলাই লিখতে হবে। তুমি 8 ইউজ করতে পারবে না, 9 পারবে না, 10 পারবে না। সম্ভব কিন্তু, এটা যেহেতু নতুন একটা ভাষা বললাম, ভাষায় তো আমি যা ইচ্ছা তা করতে পারি। ভাষায় কি কোনো লিমিট আছে যে তুমি বাংলাতে 100 লিখতে পারবে না? বাংলাতে 100 মানে কত, এরকম। কেউ কি তোমাকে মানা করবে বাংলাতে 50 লিখতে? বাংলাতে 50 লিখতে কেউ মানা করবে? কিন্তু 50টা যে ইংলিশে 50, এটা তো বুঝতে হবে। ওইটাই একটা সংখ্যা পদ্ধতি শিখতেছি, নতুন ভাষা শিখতেছি। ভাষায় যে কোনো সংখ্যা চাইলে লিখতে পারে, বাট সেটাকে আসলে আমাদের ভাষায় কত সেটা আমাদের বুঝতে পারতে হবে, বের করতে পারতে হবে, তাহলেই হয়ে যাবে। এবং এটা কিন্তু আমরা বের করতে পারি। একটা এক্সাম্পল অলরেডি দিয়ে দিছি, এবং এখানে একটা এক্সাম্পল আছে, যেমন 5457.201, এটা একটা অক্টাল সংখ্যা, ব্র্যাকেটে 8 লিখে দেওয়া মানে অক্টাল সংখ্যা। এটা আসলে কত? এটা আসলে
কত বের করতে হলে কি করা লাগবে? জাস্ট প্রত্যেকটাকে আমরা কি করব, এই যে তার স্থানীয় মানগুলো দিয়ে গুণ করে যোগ করে দিব, গুণ করে যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, 5 ইন্টু 8⁻³ 4 ইন্টু 8⁻², 5 ইন্টু 8⁻1, 7 ইন্টু 8⁻0 প্লাস 2 ইন্টু 8⁻1 প্লাস 0 ইন্টু 8⁻² প্লাস 1 ইন্টু 8⁻3। তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটরও করতে পারো। অথবা আমরা ক্যালকুলেটরে হেক্সও শিখাই দিব। ডিরেক্টলি ক্যালকুলেটরে মানে যোগ যোগ করে লাগবে না, ডিরেক্টলি একটা ক্লিক করলেই কনভার্সন করা যায়, ডিরেক্ট কনভার্সন পসিবল, সেটা আমরা দেখাই দেব। কিভাবে এটা করা যায় সেটা আমরা দেখাই দিব। ঠিক আছে, ফাইনালি আর 5 মিনিট পড়াবো, পরে আমাদের কাজ শেষ করে দিব। হেক্সাডেসিমাল সংখ্যা, এটা একটা নতুন সংখ্যা, আরেকটা ভাষা শিখতেছি যে ভাষায় মৌলিক ডিজিট হচ্ছে 16টা, এবং সেই মৌলিক ডিজিট গুলা কি কি, এই যে এ বি সি ডি ই এফ। একটু চমক লাগলো, এখন সংখ্যার ভিতরে এ বি সি ডি ই এফ পর্যন্ত লেখা যাবে। ওই যে বললাম এ, সেটা ইংলিশেরও লেটার, এ আবার কোন একটা উপজাতি নিজের ভাষা বানাইতে পারে অন্য কিছু। ঠিক সেম ভাবে এ মানে হচ্ছে আমরা জানি একটা লেটার, ইংলিশ ভাষার একটা লেটার, কিন্তু এই আবার ইউজ হবে একটা ডিজিট হিসেবে। কোন ভাষায়? এ হচ্ছে লেটার, কোথায়? ইংলিশ ভাষায়। ইংলিশ ভাষায় হচ্ছে এ একটা লেটার, আর এ হচ্ছে একটা ডিজিট। কোন ভাষায়? হেক্সাডেসিমাল ভাষায়। হেক্সাডেসিমাল ভাষায়। বুঝছো? সংখ্যার মধ্যে এখন এই লেখা যাবে। ক্যান ইউ ইমাজিন ভাই, সংখ্যার মধ্যে এই লিখে দিচ্ছেন, এটা আবার কেমন কথা? হ্যাঁ, সংখ্যার মধ্যে এ লেখা যাবে, বি লেখা যাবে, সি লেখা যাবে, ডি লেখা যাবে, ই লেখা যাবে, এফ ও লেখা যাবে, সংখ্যার মধ্যে এফ লেখা যাবে। তাহলে এফ, এফ যদি ভাই সংখ্যা হয় একটা, তাহলে এফ এর মানে কত? কোথাও যদি এফ দেখি, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। কোথাও যদি এ দেখি, এ মানে কত ভাইয়া? এ মানে হচ্ছে 10। বুঝতে পারছো? তাহলে কেউ যদি এরকম একটা সংখ্যা লেখে 1a 3.9f এবং ব্র্যাকেটে লিখে রাখে 16, তাহলে কি করবা বলো? খুব সহজ, তোমাদের শিখাইছি শিখাইছি শিখাইছি, দ্রুত দ্রুত প্রত্যেকটা ডিজিটকে তার বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে গুণ করবো, সহজ। এখন 1 কে না হয় ভাই 16.2 দিয়ে গুণ করলে, 1 কে বুঝলাম 16 স্কোয়ার দিয়ে গুণ করলেন, কিন্তু ভাই এ কে কি করবেন? এ মানে কত আবার? এটা একটু মুখস্থ রাখা লাগবে, এইটা একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে ভাইয়া। এ মানে কি, বি মানে কি। দেখো 0 1 2 3 এভাবে করতে করতে 9 পর্যন্ত কিন্তু সেম। ডেসিমাল সংখ্যায়, ডেসিমাল ভাষায় 0 1 2 3 9 যা কথা, হেক্সা ডেসিমাল ভাষায়ও 0 1 2 3 সেম, 9 পর্যন্ত সেম। কিন্তু এরপরে ডেসিমালে যদি যেটা 10 হবে, হেক্সা ডেসিমালে সেটা এ, ডেসিমালে যেটা 11, হেক্সা ডেসিমালে সেটা বি,
ডেসিমালে যেটা 12, হেক্সাডেসিমালে সেটা সি। 13 হওয়া মানে ডি, ঠিক আছে। তারপর 14 হওয়া মানে ই, 15 হওয়া মানে এফ। এগুলো একটু মুখস্থ রাখা লাগবে, এ বি সি ডি ই এফ। 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে। এ বি সি ডি ই এফ এগুলো মনে রাখা লাগবে, এগুলো ডিরেক্টলি মুখস্থ রাখা লাগবে, সোজা কথা। 3 ডেসিমাল হেক্সাডেসিমালও আছে, 3 ডেসিমালও আছে। এই ডিজিটটা দুই জায়গায় সেম, 0 থেকে 9 পর্যন্ত সেম। ডিফারেন্ট হচ্ছে স্বাভাবিকভাবে 10 লিখতে পারবা, কিন্তু যদি হেক্সাডেসিমাল ভাষায় লিখতে চাও তোমাকে এ লিখতে হবে। আমাদের ভাষায় 11 লিখতে পারবো, কিন্তু হেক্সাডেসিমালের ভাষায় 11 লেখা যাবে না, লিখতে হবে বি। তাহলে 10, 11, 12, 13, 14, 15। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এতটুকু, জি নাই, জি এইচ আই জে কে ওগুলো আবার নাই ভাষায়, ঠিক আছে। তাহলে বলো এখানে কি লিখবো? এ আছে, এ মানে কত বলছিলাম? 10 না? তাহলে আমি এখানে লিখবো 10 ইন্টু 16। 3 ইন্টু 16, 16 পাওয়ার 0 মানে 1। 9, 9 তো 9ই থাকবে। 9 ইন্টু 1/16। এফ, এফ মানে কত লিখছিলাম বলো তো? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে এফ লেখা যাবে না, এখানে লিখতে হবে 15 ইন্টু 1/16 স্কোয়ার। শেষ, সবগুলো যোগ করে দাও, তাইলে কেল্লা খতম, কেল্লা খতম। তাহলে আমরা মোটামুটি 4 ধরনের সংখ্যা পদ্ধতি শিখলাম: ডেসিমাল, দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এবং সেই সংখ্যায় আসলে বা ওই ভাষাগুলোকে কিভাবে দশমিকে কনভার্ট করা লাগে সেটাও শিখে গেলাম। ফর্মুলা দিয়ে সামেশন ইনটু ডিজিট, সামেশন ডিজিট, সামেশন ডিজিট ইনটু কি, ফর্মুলাটা কি ছিল বলো তো? ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। এভাবে যে কোনো ভাষাকে, যে কোনো এলিয়েন ভাষাকে আমি আমার পরিচিত দশমিক ভাষায় কনভার্ট করে ফেলতে পারি বা সংখ্যায় কনভার্ট করে ফেলতে পারি। নেক্সট ক্লাসে আমরা এই কনভার্সনটা একটা টেবিল আকারে দেখব, তারপর আমরা সামনে আগাবো। আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাতে পারো। এন্ড চিন্তা করতেছি তোমাদের মাঝখানে একটা কম্পিটিশন দিয়ে দিই, যে তোমরা যারা প্রত্যেকটা ক্লাসে নোট জমা দিবা তাদেরকে 10টা ক্লাস শেষে ভাইয়া আমার কোডার ভাই টপ 3 জনকে 3টা টি শার্ট দিব, যাও, ঠিক আছে। তোমরা যারা নোট জমা দিবা তোমাদের মধ্যে যে 3জন থাকবা টপ, 10টা ক্লাস করার পর প্রত্যেক দিন নোট সাবমিট করবা, তোমাদেরকে আমি, যারা সাবমিট করবা সবচেয়ে বেশি সংখ্যক নোট সুন্দর হবে যাদের নোট, তাদের মধ্যে 3জনকে আমি আমার কোডার ভাই টি শার্ট গিফট দেবো, ঠিক আছে। তাহলে তোমাদের বাসায় যে কাজ করলা বা শিখলা কিছু, সেটারও একটা আউটপুট চলে আসলো। ওকে, সো তোমরা সবাই চেষ্টা করবে, আমি রিসোর্স গুলো দিয়ে দিব, বইয়ের পিডিএফ, আমার আজকের ক্লাসের নোটের পিডিএফ, বাট তোমাদের কাজ হবে নোট করে আজকে যা পড়াইলাম সেটা জমা দেওয়া, ঠিক আছে। যারা ক্লাস দেখছো প্লিজ তোমরা নোটটা জমা দিবা, এন্ড তোমাদের নোট জমা দেওয়ার উপর বেস করে তোমাদের কি কি রেসপন্স আসতেছে গ্রুপে, তোমাদের সেই কমেন্ট বা রিয়াকশন এর উপর বেস করে তোমাদের একটা লিডার বোর্ড বানাই, তাদের প্রথম 3জনকে আমি আমাদের কোডার ভাইয়ের পক্ষ থেকে টি শার্ট পাঠিয়ে দিব, ঠিক আছে। সো ক্লাস কেমন লাগলো জানাও ডেফিনেটলি, এন্ড নোটটা অবশ্যই জমা দিবা, এন্ড অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দাও। আমার মনে হয় তুমি যদি এখনই এগুলো জানো, তোমার জন্য কলেজ লাইফটা খুব বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি নেক্সট ক্লাস আমাদের 9 তারিখ আই গেস। সো 9 তারিখের আগ পর্যন্ত যারা সাবমিট করার নোট সাবমিট করে ফেলো, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিও, অ্যান্ড তুমি যেই পোস্ট নোটটা সাবমিট করবে সেটাতে তোমার ফ্রেন্ডরা যেন মেনশন দেয়, বা তোমাদের মেনশন না, লাইক কমেন্ট রিয়েক্ট যে কোনো একটা রিয়েক্ট করুক, টাইমলি রিয়েক্ট করলেও হবে, সমস্যা নাই।
রিয়েক্ট করলে তোমাদের একটা লিডার বোর্ড থেকে ভাই তোমাদের পুরস্কার দেবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে যেন অবশ্যই এর ডাবল অ্যাটেন্ডেন্স থাকে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, যা শিখছো আবার রিক্যাপ করতে থাকো, ক্লাসটা আবার দেখো, আই গেস ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। পয়েন্টার